আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ফ্রম 1600 to 1785। আমরা সরাসরি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আলোচনায় যাচ্ছি। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড তিনটি ছোট ছোট পিরিয়ডের যোগফল, অর্থাৎ দি রেস্টোরেশন পিরিয়ড, দি অগাস্টান পিরিয়ড এবং দ্য এজ অফ সেন্সিবিলিটি, এই তিনটে পিরিয়ড মিলে হয়েছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বা নিউ ক্লাসিক্যাল এজ। পরিষ্কার বিষয়। তাহলে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আলোচনা করছি মানেই আমরা দি রেস্টোরেশন পিরিয়ড আলোচনা করছি, অগাস্টান এজ আলোচনা করছি, এজ অফ সেন্সিবিলিটি আলোচনা করছি, কারণ তিনে মিলেই হয়েছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক ছিল। কি সেই দিক? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকেরা ফলো করছিলেন এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেরি ট্রেডিশনকে। মূল কথা, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকেরা তারা ফলো করছিলেন কাকে? এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেরি ট্রেডিশনকে। তাহলে জেনারেল ফিচার্স অফ দ্য এজ, এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সামগ্রিকভাবে জেনারেল ফিচার্সগুলো বৈশিষ্ট্য কী ছিল? নম্বর 1, এই যুগের কবি সাহিত্যিকেরা তাদের অরিজিনালিটি, তাদের নিজেদের লেখনীর যে সত্তা, সেটা থেকে একটু দূরে চলে গেলেন। অর্থাৎ দে ফলোড গ্রিক অ্যান্ড রোমান ট্রেডিশন। নিজেদের সত্তাকে একটু দূরে রেখে তারা গ্রিক এবং রোমান পরম্পরাকে অনুসরণ করলেন। এটা ছিল প্রথম দিক। দ্বিতীয় যে বিষয়টা এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের, তা হল এই যুগের কবি সাহিত্যিকেরা তারা বেশি মনোযোগী হয়েছিলেন টেকনিক্যাল পারফেকশন, অর্থাৎ লেখনীর শৈলীর উপর। আর তার জন্য ন্যাচারাল যে জিনিয়াস, তা থেকে একটু দূরে সরে যান। 3 নম্বর বৈশিষ্ট্য হল হিউম্যান বিইংস আর গিভেন মোস্ট ইম্পর্টেন্স। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকেরা হিউম্যান বিইংস, মানুষকে, মানুষের বিষয়কে বেশি করে গুরুত্ব দিয়েছেন। তাই বলা হয় হিউম্যান বিইংস আর গিভেন মোস্ট ইম্পর্টেন্স। ভালো কথা। আর তার জন্য এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের
যে লিটারেরি আইডিয়ালটা ছিল, বলা হতো আর্ট ফর হিউম্যানিটি শেক, হিউম্যানিটির উদ্দেশ্যে, নট আর্ট ফর আর্ট শেক বলা হতো এরকম। যাই হোক, আর চতুর্থ বৈশিষ্ট্য হলো এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকদের চিন্তনের মধ্যে চাকচিক্য ছিল, একটা গাম্ভীর্যতার নতুনত্ব ছিল, অর্থাৎ সফিস্টিকেশন ইন থট তাদের মধ্যে ছিল। এই ছিল বৈশিষ্ট্য। তাহলে যেহেতু আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আলোচনা করছি, বলাই হলো দ্য নিউ ক্লাসিক্যাল এজ হ্যাজ 3 শর্টার এজেস উইদিন ইট। এর মধ্যে 3টা ছোট ছোট এজ বা পিরিয়ড রয়েছে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে এই 3টাকে যদি আলোচনা করি, তাহলে আমরা নিউ ক্লাসিক্যাল এজ পেয়ে যাব। সেই জন্য আমাদের প্রথম আলোচ্য বিষয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম যে ভাগ বা প্রথম যে পিরিয়ড, তার নাম রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ডের সময়কাল ছিল 40 বছর, 1660 থেকে 1700 পর্যন্ত। কেন বলা হয় রেস্টোরেশন পিরিয়ড? দ্য পিরিয়ড ইজ কল্ড দ্য রেস্টোরেশন বিকজ অফ দ্য রেস্টোরেশন অফ মনার্কি, অর্থাৎ রাজ শাসকদের পরিবর্তন হয়েছিল। সেই রাজ শাসকদের পরিবর্তন অনুযায়ী সাহিত্যেরও নাম রাখা হয়েছে রেস্টোরেশন পিরিয়ড। ইংলিশ লিটারেরি যে ট্রেডিশন ছিল, ইংরেজি সাহিত্যের যে পরম্পরা ছিল, ওয়াজ রেস্টোর্ড। সেই ইংরেজি সাহিত্যের লেখালেখির পরম্পরাও যেন একটু ফিরে এসেছিল। তার জন্য রেস্টোরেশন পিরিয়ড। দুটো কারণই আছে, রাজ শাসকের পরিবর্তনও যেমন রয়েছে, আবার লিটারেরি ট্রেডিশন অর্থাৎ ইংলিশ লিটারেরি ট্রেডিশন ওয়াজ রেস্টোর্ড, পরম্পরা ফিরে এসেছিল ইংরেজি সাহিত্যের। তাহলে আমরা রাজ শাসকের পরিবর্তন ব্যাপারটা কি ছিল? চার্লস দ্য সেকেন্ড, এই চার্লস দ্য সেকেন্ড ইংল্যান্ড থেকে পালিয়ে যান। কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে পালিয়ে যাওয়ার পর দ্য পিপল অফ ইংল্যান্ড ব্রট হিম ব্যাক। ইংল্যান্ডের জনগণ আবার সেই চার্লস দ্য সেকেন্ডকে ফিরিয়ে নিয়ে আসেন, আবার ইংল্যান্ডের রাজার আসনে আসীন করেন। সময়টা ছিল 1660। সেজন্য এটা রেস্টোরেশন পিরিয়ড। এবার আমরা আলোচনা করব এই রেস্টোরেশন পিরিয়ড তথা ক্লাসিক্যাল পিরিয়ডের মেজর রাইটার্সরা কারা ছিলেন, তাদের মেজর ওয়ার্কসগুলো কী ছিল। প্রথম যার নাম আসে তিনি হলেন জন মিল্টন। জন মিল্টন wrote his great epics in this period. কি লিখেছিলেন জন মিল্টন? প্যারাডাইজ লস্ট তিনি লিখলেন 1667-এ। প্যারাডাইজ লস্টের পরে লিখলেন প্যারাডাইজ রিগেইনড, তারপর লিখলেন স্যামসাং অ্যাগোনাইস্টিস, লিখলেন জন মিল্টন। এরপর লিখলেন, যার নাম পাবো, স্যামুয়েল বাটলার। তিনি লিখলেন হিউডিব্রেস, এ স্যাটায়ার, একটা তিরস্কার, স্যাটায়ার ইন ভার্স। তারপর যে নাম পাবো, জন বানিয়ান।
জন বানিয়ান এই যুগে লিখলেন পিলগ্রিমস প্রোগ্রেস, একটা ফেমাস এলিগরি ইন প্রোজ। তারপর লিখলেন দ্য হোলি ওয়ার, পবিত্র যুদ্ধ, এটাও এলিগরি ইন প্রোজ। তাহলে তিনটে নাম পেলাম, জন মিল্টনকে পেলাম, স্যামুয়েল বাটলারকে পেলাম, জন বানিয়ানকে পেলাম। এরপর যার নাম আসবে এই পিরিয়ডে তার নাম জন ড্রাইডেন। জন ড্রাইডেন লিখলেন অল ফর লাভ, দ্য ইন্ডিয়ান এম্পায়ার, ম্যাকফ্লেকনো। তারপর যে নাম পাব উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ লিখলেন লাভ ফর লাভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ডবল ডিলার। পেয়ে গেলাম আমরা উইলিয়াম কনগ্রিভকে। তারপর যাকে পেলাম জর্জ ফারকুইহার, তিনি লিখলেন দ্য রিক্রুটিং অফিসার। তাহলে এই যুগে দ্য মেইন স্পিরিট অফ দ্য এজ ওয়াজ স্যাটিরিক্যাল, তিরস্কারমূলক কথা লিখতে, বিষয় লিখতে এরা ভালোবাসতেন। যাই হোক, তাহলে আমরা রেস্টোরেশন পিরিয়ড তথা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম ভাগে পেয়ে গেলাম জন মিল্টনকে, স্যামুয়েল বাটলারকে, জন বানিয়ানকে, জন ড্রাইডেনকে, উইলিয়াম কনগ্রিভকে। আর মূলত পাওয়া গেল যেটা দ্য মেইন স্পিরিট অফ দ্য এজ, এই যুগের মেইন স্পিরিটটা ছিল স্যাটারিক, তিরস্কারমূলক লেখা, বিদ্রুপাত্মক লেখা। এবার আমরা পরের পার্ট অগাস্টান এজ, যেটা 1702 থেকে শুরু হয়েছিল 1745, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজের দ্বিতীয় পার্ট, দি অগাস্টান এজ। এই যুগের লেখকরা অনুসরণ করছিলেন কাদের? দ্য স্টাইল অফ দ্য ইটালিয়ান রাইটার্স। একটা তফাৎ পাওয়া গেল। প্রথম আমরা পেয়ে গেছি গ্রিক রোমান, তাদেরকে ফলো করছিলেন। এবার আমরা যেটা পেয়ে গেছি অগাস্টান এজের যে লেখক কবিরা ছিলেন তারা কাকে অনুসরণ করেছিলেন? দ্য স্টাইল অফ দ্য ইটালিয়ান রাইটার্স। আর অগাস্টান এজ নামটা কি করে এসেছে? কারণ ইটালিতে তখন শাসনকাল ছিল এম্পায়ার অগাস্টাস, সেই নাম অনুযায়ী হয়ে গেল অগাস্টান এজ। আর তখন ইংল্যান্ডে শাসন করছিলেন কুইন এনি। এবার আমরা আসছি এই অগাস্টান এজের মেজর রাইটার্সরা কারা, তাদের মেজর ওয়ার্কসগুলো কী কী? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ লিখলেন দ্য রেপ অফ দ্য লগ, দ্য ডান্সিয়েট। পেয়ে গেলাম আমরা আলেকজান্ডার পোপকে প্রথম পাওয়া গেল অগাস্টান এজে। তিনি লিখলেন দ্য রেপ অফ দ্য লগ আর হলো ডান্সিয়েট। এরপর যে বিশেষ লেখক যাকে আমরা পেলাম তিনি হলেন জোনাথান সুইফট। জোনাথান সুইফট লিখলেন দ্য ব্যাটল অফ দ্য বুকস, সুন্দর বই। এ টেল অফ এ টাফ, গালিভার ট্রাভেলস, স্মরণীয়। তাহলে পেয়ে গেলাম আমরা আলেকজান্ডার পোপকে, জোনাথান সুইফটকে। এবার পেয়ে গেলাম জোসেফ এডিসন। এই অগাস্টান যুগে জোসেফ এডিসন তিনি 274 এসেজ লিখেছিলেন। তারপর যার নাম ড্যানিয়েল ডিফো, তিনি লিখলেন রবিনসন ক্রুসো। এবার তারপরে এসে গেল স্যামুয়েল রিচার্ডসন, তিনি লিখলেন পামেলা অর
ভার্চু রিওয়ার্ডেড। তারপর যিনি আসলেন হেনরি ফিল্ডিং, জোসেফ অ্যান্ড্রিউজ লিখলেন এ নভেল। এই যুগেও স্যাটায়ার লেখা হতো, তবে আরেকটা বিশেষ মাত্রা পেয়ে গেল পলিটিক্যাল অ্যাওয়ারনেস অফ দ্য পিপল। জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার লেখা চলে এসেছিল। তাহলে আমরা অগাস্টান এজে বিশেষ বিশেষ কবি সাহিত্যিকদের যাদের পেয়েছি, তাদের মধ্যে আলেকজান্ডার পোপ পেয়েছি, জোনাথন সুইফট পেয়েছি, জোসেফ এডিসন পেয়েছি, ড্যানিয়েল ডিফো, তারপর পেয়েছি স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং। এবার আমাদের ক্লাসিক্যাল পিরিয়ডের লাস্ট পার্ট, অর্থাৎ দ্য এজ অফ সেন্সিবিলিটি, যেটা শুরু হয়েছিল 1745 থেকে 1785। The age is called the age of sensibility because in this age a sense that prefers instinct feeling and original genius. আসলে এই এজ অফ সেন্সিবিলিটিতে যে লেখালেখি হতো সেটা অরিজিনাল জিনিয়াস সেন্সের উপর লেখা হতো, বিশেষ করে সেন্সিবিলিটির উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর এটা নিউ ক্লাসিক্যাল যুগের একটা ব্যালেন্স রেখেছিল। ভালো। ইট ইজ অলসো কল্ড দ্য এজ অফ জনসন। এই এজ অফ সেন্সিবিলিটিকে এজ অফ জনসনও বলা হয়। এই যুগে রেভলিউশন ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, এগ্রিকালচারাল কৃষি বিষয়ক প্রোডাকশনের প্রভাব পড়েছিল। তাহলে এজ অফ সেন্সিবিলিটিতে মেজর রাইটার্স কারা? স্যামুয়েল জনসন, তিনি লিখলেন ডিকশনারি, তিনি লিখলেন প্রিফেস টু শেক্সপিয়ার। তারপর স্যামুয়েল রিচার্ডসন, তিনি লিখলেন টম জোন্স, এমিলিয়া। অলিভার গোল্ডস্মিথ, তিনি লিখলেন দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে আসছেন টমাস গ্রে, তিনি লিখলেন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। তারপরে এলেন উইলিয়াম ব্লেক, তিনি লিখলেন সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স। এরপর আসছেন যিনি এডমন্ড ব্রুক, তিনি লিখলেন অন আমেরিকান ট্যাক্সেশন। এই হলো এজ অফ সেন্সিবিলিটির মেজর রাইটার্সরা। তাহলে দেখা গেল সামগ্রিকভাবে এখানে এই আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলতে আমরা বুঝতে পারছি তিনটি পিরিয়ডের সমষ্টি, অর্থাৎ দ্য রেস্টোরেশন এজ, অগাস্টান এজ, এজ অফ সেন্সিবিলিটি। এখানে মূলত যেটা দেখা গেল, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকরা ফলো করলেন কাকে? কি ফলো করলেন? এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেরি ট্রেডিশন প্রথম। আর এই যুগের লেখকরা নিজেদের সত্তাটাকে যেন একটু দূরে সরিয়ে রেখেছিলেন এবং দে ফলোড গ্রিক অ্যান্ড রোমান ট্রেডিশন। পরিষ্কার? তারা বেশি মনোযোগী হয়েছিলেন টেকনিক্যাল পারফেকশন, লেখার শৈলীর উপর। আর বিশেষ কথা হলো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে হিউম্যান বিংস আর গিভেন মোস্ট ইম্পর্টেন্স, অর্থাৎ আর্ট ফর হিউম্যানিটি শেক, নট আর্ট ফর আর্ট শেক। উল্লেখযোগ্য বিষয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের। আর যেটা পাওয়া গেল নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম ভাগে রেস্টোরেশন পিরিয়ডে, এটা স্বাভাবিকভাবেই এখানে রেস্টোরেশন অফ মনার্কির উপর নির্ভর করে এই যুগের নাম হয়েছিল
এখানে চার্লস দ্য সেকেন্ডের নাম উঠে এসেছে। এবার এই যুগের মেজর রাইটার্সদের মধ্যে আমরা পেয়ে গেলাম জন মিল্টনকে পেলাম, স্যামুয়েল বাটলারকে পেলাম, জন বানিয়ানকে পেলাম, জন ড্রাইডেনকে পেলাম, উইলিয়াম কনগ্রিভকে পেলাম, জর্জ ফারকুইহারকে পেলাম। আর এই যুগের বিশেষ বিষয় ছিল স্পিরিট অফ দ্য এজ, সেটা ছিল স্যাটারিক, তিরস্কারমূলক লেখালেখি। এবার নিউ ক্লাসিক্যাল যুগের সেকেন্ড পার্ট, দ্য অগাস্টান এজ, সেই যুগে পেয়ে গেলাম আমরা আলেকজান্ডার পোপকে পেলাম, জোনাথান সুইফটকে পেলাম, ড্যানিয়েল ডেফোকে পেলাম, স্যামুয়েল রিচার্ডসনকে পেলাম, হেনরি ফিল্ডিংকে পেয়েছি। এই যুগেও স্যাটায়ার বিষয়ে লেখা হতো, মানে এই পার্টে। তবে পলিটিক্যাল অ্যাওয়ারনেস জনগণের মধ্যে এসে যায় তাদের লেখালেখির মধ্যে। লাস্ট পার্ট, দ্য এজ অফ সেন্সিবিলিটি, তার মধ্যে মেজর ওয়ার্কস যারা লিখলেন তারা হলেন স্যামুয়েল জনসন, স্যামুয়েল রিচার্ডসন, অলিভার গোল্ডস্মিথ, টমাস গ্রে, উইলিয়াম ব্লেক, এডমন্ড ব্রুক। তাহলে এই সামগ্রিকভাবে ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।